হ্যালো ডিয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আলটিমেট এডু হাব। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আমাদের নেক্সট ক্লাস নিয়ে চলে এসেছি। যে সিরিজ আমাদের শুরু হয়েছে সিটেটের পিওয়াই কিউ, বাট এই পিওয়াই কিউ প্রাইমারি টেটের ক্ষেত্রে ডাব্লিউবির আপার প্রাইমারি এমএসসি হোক, সিটেট হোক, এবং সিটেট তো অবশ্যই সিটেটেরই, এবং স্কুল এসআই এর যে আমাদের এডুকেশন, সেই এডুকেশনের জন্য এই যে আমাদের সিপিওয়াই কিউ, সেই পিওয়াই কিউ উপযুক্ত হবে। এবং এই পিওয়াইকিউ এর সাথে কতটা এক্সপ্লেনেশন দেওয়া আছে, এক্সপ্লেনেশন সেটা দেখে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে আজকের দ্বিতীয় নাম্বার, যেটা হচ্ছে 11 নাম্বার পার্ট 2, এটা প্রথম কোশ্চিন আজকের জন্য কি, যে রবি রিপেয়ার্স অ্যাপ্লায়েন্সেস বাই টেস্টিং হাইপোথেসিস অ্যাবাউট দ্য কজ অফ দ্য ম্যালফাংশন। মানে একটা যন্ত্রপাতির বা একটা মেশিনের, মানে বলছে যে মেশিনের ম্যালফাংশন কেন হচ্ছে, মানে কি হচ্ছে, যন্ত্রপাতিটা খারাপ হচ্ছে কেন, তার উপসর্গগুলো কি করছে, সে আইডেন্টিফিকেশন করছে তার এক্সপিরিয়েন্স থেকে। ঠিক আছে, এবং সেটা এক্সপিরিয়েন্স থেকে করছে এবং কি করছে, সেই সিমটমস গুলো দেখতে পাচ্ছে, ধরতে পারছে। এটা অ্যাকচুয়ালি কি বলা হয় সিচুয়েশনটাকে, ইনসাইট, অ্যালগরিদমস, মেন্টাল সেট নাকি হিউরিস্টিক? এই কোশ্চেনে যদি আমরা অ্যান্সার দেখি, তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কি, এটা হচ্ছে আমার হিউরিস্টিক। কেন? এটা একটা আবিষ্কারক বলছে কেন, সে আইডেন্টিফিকেশন করতে পারছে, হাইপোথিসিস করতে পারা, মানে টেস্টিং হাইপোথিসিস করতে পারা, মানে মানে অ্যাকচুয়ালি আমি নির্ধারণ করে নিচ্ছি যে হ্যাঁ, এর কারণ এটা হতে পারে, বাইরে থেকে দেখে বুঝতে পারছি আমি। বুঝতে পারছো? তার মানে এটা একটা আবিষ্কারক পদ্ধতি বলা হয়। আমরা একটু দেখে নিব যে ইনসাইট, অ্যালগরিদমস, মেন্টাল সেট এবং হিউরিস্টিক পদ্ধতিটা কি। ইনসাইট যখন বলা হচ্ছে, যখন আমার দ্যাট মিনস আমি রিয়ালাইজেশন করছি ওর আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম সলিউশন দ্যাট কামস উইথাউট কনসিয়াস থট, স্টেপ বাই স্টেপ। অর্থাৎ ইনসাইট বাই হচ্ছে হঠাৎ করে আমি পেয়ে যাচ্ছি, ইনসাইটফুল লার্নিং যেটাকে বলা হচ্ছিল, যে আমি রিয়ালাইজেশন করার চেষ্টা করছি। অ্যালগরিদমস যেটা ছিল সেটা আমরা বিশেষ করে কি, এটা স্টেপ বাই স্টেপ প্রসিডিওর, ফর্মুলা টু সলভ প্রবলেম, পারফর্ম এ টাস্ক। অ্যালগরিদম মানে কি, অ্যালগরিদম মানে হচ্ছে আমরা কম্পিউটারের ক্ষেত্রে অ্যালগরিদম দেখি, যে অ্যালগরিদম পরপর পরপর আইডেন্টিফিকেশন করতে পারছে এটা। ঠিক আছে, ইনসাইট মানে হচ্ছে ডিপলি আন্ডারস্ট্যান্ড করা, ডেপলি আন্ডারস্ট্যান্ড করা, রিয়ালাইজেশন করা। যদি মেন্টাল সেট বলা হচ্ছে, তো মেন্টাল সেট মানে কি, আমরা নর্মালি ভাবে কথাটা বলে থাকি, কাজটি করার আগে তোমার মানসিক যে চিন্তনটা, সেটা একাগ্রতা করে নাও, বলে থাকি কিনা। এটা হচ্ছে এটা হচ্ছে যে একটি টেন্ডেন্সি টু অ্যাপ্রোচ প্রবলেম ইন এ পার্টিকুলার, একটা প্রবলেমকে একটা পার্টিকুলার ওয়েতেই সলভ করা, অফেন বেসড অন পাস্ট এক্সপিরিয়েন্সেস অর হ্যাবিট। অর্থাৎ হ্যাবিটের পরিপ্রেক্ষিতে আমি এটা করি, দিস ইজ মেন্টাল সেট বলা হচ্ছে। হিউরিস্টিকের ক্ষেত্রে কি বলা হচ্ছে দেখো, যে হিউরিস্টিক আর মেন্টাল শর্টকাটস, রুল অর থাম হেল্প টু সিম্পলিফাই প্রবলেম সলভিং টাস্ক। অর্থাৎ হিউরিস্টিক পদ্ধতিতে আমরা কি করি, যে এটা একটা রুল, মানে একটা নিয়ম নীতি, যেটা আমরা একটা প্রবলেমকে খুব সহজেই সমাধান করতে পারছি। বুঝতে পারছো? বাংলা তোমাদের দেখে নিয়েছে, বাংলা লেখা আছে, বাংলাটা তোমরা দেখে নিবে, কারণ ইংরেজিটা আমি বুঝিয়ে দিচ্ছি। সিটেটে ইংরেজিতে কোশ্চিন, কিন্তু প্রাইমারির ক্ষেত্রে বাংলা, তার বাংলাটা বুঝতে পারবে, বাট ইংরেজিটা হয়ে গেলে হয়ে গেল। নেক্সট কোশ্চিন আজকের আমাদের, দিব্যা একজন নেন নাম, অফেন ডিভাইডস দ্য অ্যাসাইন জব ইনটু স্মল টাস্ক। মানে তার যে কাজগুলো আছে সেই কাজগুলিকে সে ছোট ছোট ভাবে ভাগ করে, কে, দিব্যা। হুইচ শি ক্যান হ্যান্ডেল ইজিলি, এবং ছোট ছোট করে ভাগ করে কাজগুলোকে আমরা ইজিলি করতে পারি। মানে আমাদের যে বড় চ্যাপ্টার থাকে পড়ার, তাহলে সেই চ্যাপ্টারটাকে আমরা ছোট ছোট ভাবে করে আমরা সেটাকে করছি এবং ইজিলি পারছি, ইজিলি সেই কাজটাকে করতে পারছি। তো এটা বলছে সে কি ইউজ করছে, রিডাকশনিজম, সেকেন্ডারি এলাবোরেশন, সাবগোল অ্যানালাইসিস নাকি ফাংশনাল ফিটনেস। অর্থাৎ হ্রাসবাদ, গৌণ বিবরণ, উপলক্ষ্য বিশ্লেষণ নাকি কার্যকরী স্থিরতা। তাহলে এটার অ্যান্সার যদি আমরা দেখি, তোমরা করো, আশা করি তোমরা পারবে এটা অ্যান্সার। যদি না পারো তাহলে দেখো, এটাকে বলা হচ্ছে আমার সাব গোল অ্যানালাইসিস। একটা মনে করো তোমার বড় গোল, মানে তুমি তোমার সিটেট বা প্রাইমারি টেটের সিলেবাসটা বড়, এটা তোমার মূল লক্ষ্য, গোল। এবার এগুলোকে তুমি ছোট ছোট করে ভাগ করে থিওরিগুলোকে পড়ছো, তার মানে তুমি এটা সাব গোল তৈরি করছো, মানে অবজেক্টিভস যেটাকে অনেক সময় বলা হয়, এবং এটা তুমি ফুলফিল করছো। এটাকে কি বলছে, ওই যে অন্য বলে ডিভাইড দ্য জব, মানে একটা কাজকে ভাগ করছে, আমরা এরকমই করছি, এটা একটা আমাদের এক ধরনের কাজ। তাহলে এটাকে বলা হচ্ছে আমার সাবগোল অ্যানালাইসিস। কি বলা হচ্ছে এটাকে, না এটাকে বলা হচ্ছে আমার সাবগোল অ্যানালাইসিস হলো। তাহলে এটাকে বলা হচ্ছে সাবগোল অ্যানালাইসিস। এবার আমরা এর বিশ্লেষণ একটু দেখে নিব।
সাব গোল অ্যানালাইসিস মানে হচ্ছে ব্রেকিং ডাউন এ জব ইনটু স্মলার টাস্ক, অর্থাৎ একটা কাজকে আমরা যখন ছোট ছোট ভাগে ভাগ করে সেটাকে স্টেপ বাই স্টেপ সেটাকে আমি করি, বল হয়ে গেল। ইট ইনভলভস প্রোভাইডিং স্টেপ বাই স্টেপ ডেসক্রিপশন অফ এ প্রসেস এন্ড অ্যাচিভ দ্য রিলেটেড গোল, অর্থাৎ ছোট ছোট করে করে আমি মূল গোলটাকে অ্যাচিভ করছি। ফাংশনাল ফিক্সনেস, দেখো এই শব্দটা আমাকে বুঝতে হবে, কারণ দেখা গেল এখান থেকে পরবর্তীকালে কোশ্চেন দিয়েছে। এটা যদি আমরা বিশেষ করে এর অরিজিনেটেড দেখি তাহলে গেস্টাল্ট সাইকোলজিতে, ঠিক আছে। এখানে হলিস্টিক প্রসেসিং এ গুরুত্ব দেওয়া, মুভমেন্ট সাইকোলজি দ্যাট এমফাসাইজ হলিস্টিক ফাংশনাল ফিক্সনেস কি করে আমার, দেখো দিস ফেনোমেনন ফার্স্ট রিপোর্টেড করেছিল কি জানো, 1935 সালে জার্মান বর্ন আর ইউএস সাইকোলজিস্ট কার্ল ডুনচকার। ডুনচেকার বলো তুমি, ডুনচকার, হ্যাঁ ডুনচকার যাই বলো। এই ফাংশনাল ফিক্সনেস, ফিক্স মানে বুঝতে পারছো কি, কাজটাকে একদম ফিক্সড করে রাখা, ফাংশন মানে কাজ। এটা এক ধরনের কগনিটিভ বায়াস, যেটা আমরা এর আগে ক্লাসে পড়েছি। কগনিটিভ বায়াস কি, তোমরা যারা দেখোনি সেটা দেখো। এটা এক ধরনের কগনিটিভ, মানে তোমাদের যে জ্ঞান সেটা জ্ঞানটাকে কি বায়াস করে, মানে অন্যদিকে নিয়ে যাওয়া, নর্মালি ভাবে বলছি। কেন নেগেটিভলি, যখন বায়াস কথাটা আসছে তার মানে এটা নেগেটিভ ইম্প্যাক্ট। তো ফাংশনাল ফিক্সনেস মানে আমি একটা কাজ negatively impact on personal ability innovate to solve problems, it can cause person only to a problem in a specific way which can prevent from developing effective solution। অর্থাৎ ফাংশনাল ফিক্সনেস মানে আমি প্রিভিয়াসলি একটা মাইন্ড সেট আপ করে নিয়ে এসেছি যে আমি এই প্রবলেমটাকে এইভাবেই সলভ করব, আমার মধ্যে কি আসবে না, ফিক্সড করা আছে, তার মানে আমার মধ্যে নতুন করে ভাবনা করার কোনো খেয়াল মাথায় আসবে না। এই জন্য এটা আমাদেরকে নেগেটিভলি ইম্প্যাক্ট পড়ে আমাদের ভাবনা চিন্তার ক্ষেত্রে, কি পড়ে, নেগেটিভলি ইম্প্যাক্ট পড়ছে, বুঝতে পারছো। ফাংশনাল ফিক্সনেস এ পারসন লেস ক্রিয়েটিভ করে ইম্প্যাক্ট করছে, মানে লেস মানে কি, কম সৃজনশীলতা করছে। অ্যান্ড ফিক্সড প্রবলেম সলিউশন, অর্থাৎ একটা প্রবলেমকে আমি একভাবেই সলভ করতে পারবো। ইট ইজ এ মেন্টাল শর্টকাট ক্যান হেল্প রিডিউস হাউ এ পারসন টু থিঙ্ক অ্যাকমপ্লিশ এ সার্টেন টাস্ক, অর্থাৎ এটা এক ধরনের কি হতে পারে, একটা সার্টেন টাস্কে কিভাবে আমরা অল্প সময় করতে পারি এটা করতে পারি, ফিক্সড করা আছে আমার। ফাংশনাল ফিক্সনেস হলো। এবার আবার রিডাকশনিজম একটা শব্দ ছিল, এটা এডুকেশনের সাথে কেন রিলেটেড, কেন শব্দটা দিয়েছিল, দেখো এটা একটা ফিলোসফিক্যাল পজিশন দ্যাট ইন্টারপ্রেটস কমপ্লেক্স সিস্টেম ইজ দ্য সাম অফ ইটস পার্টস। ইট ইজ এ ফিলোসফিক্যাল আইডিয়া অ্যাবাউট অ্যাসোসিয়েশন বিটুইন ফেনোমেনা এন্ড ক্যান ডেসক্রাইব ইন টার্মস অফ সিমিলার। রিডাকশনিজম মানে আমি, এটা একটা ফিলোসফিক্যালি পজিশন বা থট, এটা কমপ্লেক্স সিস্টেম, ঠিক আছে, এজ সাম অফ ইটস পার্টস, অর্থাৎ এটা একটা আইডিয়া অ্যাবাউট দ্য অ্যাসোসিয়েশন করা, নিযুক্ত করা, কি যুক্ত করছি আমি, বিটুইন ফেনোমেনা দ্যাট ক্যান বি ডেসক্রাইব ইন টার্মস অর আদার সিমিলার, মানে অনেকগুলো আছে আমি সেটা রিডাকশন করছি, মানে যেটা আমার প্রয়োজন অ্যাকচুয়ালি আমি সেটা নেওয়ার চেষ্টা করছি। রিডাকশনিজম ক্যান বি অ্যাপ্লাইড ফেনোমেনন, কোনো ঘটনার ক্ষেত্রে, অবজেক্টসের ক্ষেত্রে, প্রবলেমের ক্ষেত্রে, এক্সপ্লেনেশনের ক্ষেত্রে, থিওরিজের ক্ষেত্রে, আমার যেটুকু প্রয়োজন মিনিং করার ক্ষেত্রে সেটা রিডাকশন করে দিচ্ছি আমি, হলো। আর একটা শব্দ দেওয়া আছে সেকেন্ডারি এলাবোরেশন। এটা কি জানো, সকালবেলায় ঘুম থেকে তুমি উঠে তুমি মনে করার চেষ্টা করছো যে আমি আজকে কি স্বপ্ন দেখেছি, এটাকে বলা হচ্ছে সেকেন্ডারি এলাবোরেশন। সেকেন্ডারি এলাবোরেশন ইজ এ প্রসেস দ্যাট ওকার্স when people wake up and try to remember the dream। আমি আমার স্বপ্ন মনে করার চেষ্টা করছি, কিছুতেই পারছি না। ডিউরিং দিস প্রসেস পিপল মে রিকল দেয়ার ড্রিমস ইনএকুরেটলি, এবং আমি কি করি তার ফলে সঠিকভাবে মনে করতে পারি না, ইনএকুরেটলি, এন্ড প্রোভাইড এ স্মুথ ফেস ডিসপ্লে ক্র্যাক গ্র্যান্ডস ক্রিয়েট কল দিস ওয়াকিং অ্যাক্টিভিটি সেকেন্ডারি রিভিশন। এটা কে দিয়েছে, সেকেন্ডারি রিভিশন এটাকে বলছে। আর এটাকে এলাবোরেট করছি, আমি করার চেষ্টা করছি, বুঝতে পারলো। আর এই শব্দটাকে বলছে কি, ফ্রুয়েট সেকেন্ডারি রিভিশন হলো। আর ড্রিমের যে থিওরি সেটা সব থেকে মানে ব্যাখ্যা করেছিল কে, ফ্রুয়েট তার সাইকোঅ্যানালাইসিসের থিওরিতে, হয়ে গেল। এবার আমরা নেক্সট দেখার চেষ্টা করছি, নেক্সট কোশ্চিন কি, দেখো একটা কোশ্চিন করে আমরা কতগুলো কনসেপ্ট জানতে পারলাম, থিওরি পড়লে আমরা সেখানে ওটা জানতে পারছি, তাহলে আমাদের এখানে কোশ্চিনও করা হচ্ছে, থিওরিও জানা হচ্ছে। এবার আমরা নেক্সট কোশ্চিন, বাংলা এখানে দেওয়া আছে, বাংলা তোমরা দেখে নিবে, হলো, বাংলা দেখে নিবে। নেক্সট কোশ্চেন দেওয়া আছে আমার, সোসাইটি ডিটারমাইন্স দ্য রোলস অফ মেল এন্ড ফিমেল, দিস স্টেটমেন্ট আর্টিকুলেটস, অর্থাৎ সোসাইটি ডিটারমাইন করছে ছেলে এবং মেল এবং ফিমেলের মধ্যে ভূমিকাটা কি, পুরুষ এবং মহিলার মধ্যে বলছে। এটা কি জেন্ডার ইজ এ ইনহেরিটেড কনস্ট্রাক্ট, মানে এই স্টেটমেন্টটা কার সাথে যায়, জেন্ডার ইজ এ হেরিডিটি অফ এন্ডোমেন্ট, নাকি জেন্ডার ইজ এ ইনটিটিউটিভ কনস্ট্রাক্ট, নাকি জেন্ডার ইজ এ সোশ্যাল কনস্ট্রাক্ট, হলো, বাংলা দেওয়া আছে। যদি আমরা এর অ্যান্সার দেখি
আমরা খুব একটা লাইন পরিচিত, সেটা হচ্ছে জেন্ডার ইজ এজ এ সোশ্যাল কনস্ট্রাক্ট। জেন্ডারটা কার দ্বারা মানে ক্রিয়েশন হয়? সোশ্যাল দ্বারা, সোশ্যাল অ্যাক্টিভিটির দ্বারা আমরা জেন্ডার ডিফারেন্স করে থাকি। এবার আমরা জেন্ডার এবং লিঙ্গের মধ্যে পার্থক্যটা দেখবো। দেখো, লিঙ্গ হচ্ছে আমার জৈবিক এবং সারবৃত্তীয় পার্থক্যটা বোঝায়। একজন ছেলে দুজনকে জৈবিক এবং সারবৃত্তীয় যে পার্থক্য, অর্থাৎ হরমোন এবং প্রজনন অঙ্গ আমাদের, ঠিক আছে, এটা পার্থক্য। লিঙ্গ আমরা সমাজে পুরুষ এবং মহিলার সাথে জড়িত হওয়ার সাথে জড়িত, তাদের কাজগুলো কি হবে। যখন জেন্ডার ভাগ করছি তখন আমাদের বলছি কি ছেলে আর মেয়ে দুজনের কাজ আলাদা, এরা এই ড্রেস পরবে, এটা করবে। এটা কার দ্বারা নির্ধারিত হয়েছে? এটা সোসাইটির দ্বারা নির্ধারিত হয়েছে। ওই জন্য বলছে লিঙ্গ হলো একটি সামাজিক দিক থেকে বলছে পুরুষ বা মহিলার সাথে সম্পর্কিত, ভূমিকা নির্মিত এবং সোশ্যাল দ্বারা নির্ধারিত হচ্ছে। মানে অনেক সময় সংস্কৃতিতে আমরা উদাহরণ হিসেবে দেখি, অনেক সংস্কৃতিতে মনে করি পুরুষরা এই কাজ করবে বা প্রভাবশালী হবে, তারা নারীদের উপর হয়তো কি করবে, মানে একটা প্রভাব খাটাবে, ঠিক আছে। আবার অনেক উল্টাটাও হচ্ছে, এরাও প্রভাব খাটাচ্ছে পুরুষদের উপর। এটা যখন আমি এটাকে ক্রিয়েশন করছি, ইট ইজ ক্রিয়েটেড বাই দ্য সোশ্যাল, সোসাইটির দ্বারাই ক্রিয়েশন হচ্ছে। ক্লিয়ার? এবার আমরা নেক্সট কোশ্চেন দেখব, গ্রেডিং, কোডিং, মার্কিং এন্ড ক্রেডিট accumulation system are some example of CAR evaluation procedure of answer sheets of the examination, symbolizing the position of children in the class, depositing the academic progress in report card, বলছে স্কোরিং প্রসিডিওর অফ অ্যাসেসমেন্ট অফ লার্নার্স অ্যাচিভমেন্ট। এটা কার? এই যে গ্রেডিং কোডিং আছে, এটা কি? শিক্ষার্থীর কৃতিত্বের মূল্যায়ন, রিপোর্ট কার্ড একাডেমিক, ক্লাসে শিশুদের অবস্থানের প্রতীক, নাকি বলা হচ্ছে যে পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন পদ্ধতি, এগুলো ইউজ করা হয়। এটার অ্যান্সার আমরা যদি দেখি তাহলে হচ্ছে আমার 4 নাম্বার স্কোরিং প্রসিডিওর। এটা একটা গ্রেডিং কোডিং মার্কিং ক্রাইটেরিয়া সিস্টেম হলো। রিপোর্ট কার্ডে কৃতিত্ব মূল্যায়নের স্কোরিং পদ্ধতি, অর্থাৎ স্কোরিং প্রসিডিওর অ্যাসেসমেন্ট, লার্নার যখন আমরা তার অ্যাচিভমেন্টটাকে অ্যাসেস করছি সেটার জন্য এই পদ্ধতিটাকে আমার বিশেষ করে ব্যবহার করা হচ্ছে, আমরা দেখেওছি। হলো, তাহলে এর যদি আমরা এক্সপ্লেনেশন দেখে নিই, গ্রেডিং হচ্ছে একটা কি, ইজ এ প্রসেস অফ স্ট্যান্ডার্ডাইজ মেজারমেন্ট। এটা একটা টু ইভালুয়েট স্টুডেন্ট ওয়ার্কের জন্য, যেরকম লেটার্স, পার্সেন্টেজ, নাম্বার দেওয়া হয়, সিজিপিএ যেটাকে আমরা জিপিএ বলি, গ্রেড এভারেজ পয়েন্টস। রিপোর্ট কার্ড মানে বলা হচ্ছে কি, যে এটা একটা সিস্টেমেটিক ইভালুয়েশন এবং দ্যাটস ইস্যুড বাই দ্য স্কুল স্টুডেন্ট প্যারেন্টস ওয়ান সেভারাল টাইমস ইন এ ইয়ার। দেখা যায় রিপোর্ট কার্ড ইউজ গ্রেডিং টু স্কেল ডিটারমাইন দ্য কোয়ালিটি অফ স্টুডেন্ট, অর্থাৎ রিপোর্ট কার্ডে তার সারা বছরের কি করলো না করলো সমস্ত কিছু লেখা থাকছে এবং তার ভিত্তিতে তার গ্রেডিং হয়। কোডিং আমরা নর্মালি ভাবে বলি কি করছি, এই যে জাভার প্রোগ্রামিং এর ক্ষেত্রে এটাকে কোডিং বলছে। ক্রেডিট এনি ইউনিট অফ কোর্স ওয়ার্ক। এখন দেখো তোমাদের এখন যে মানে এডুকেশন সিস্টেমটা এসছে, মানে হায়ার এডুকেশনের ক্ষেত্রে দেখবে ক্রেডিট আছে, ক্রেডিট এবং ক্রেডিট ট্রান্সফার আমরা করতে পারি। এটা মানে কি, এটা ক্রেডিটটা আমরা কেমন করে জোগাড় হয়ে জানো, মানে আমরা এডুকেশনের ক্ষেত্রে যে আমি কত ঘন্টা অ্যাকচুয়ালি পার উইকে আমি আমার কাজে বা ইনস্টিটিউশনের ক্লাসের ক্ষেত্রে ওয়ার্ক করলাম, আমি ক্লাস করলাম, আমি কোনো একটা কাজ করলাম, টিচিং আওয়ার কতটা করলাম, আমি লেকচার শুনলাম, এটার উপর বিশেষ করে কি আমাদের প্র্যাকটিক্যাল ওয়ার্ক কতগুলো করলাম, পার উইক ক্রেডিট সিস্টেম হচ্ছে। ক্লিয়ার? হ্যাঁ, এইরকম করে এখন আমাদের যে হায়ার এডুকেশনের ক্ষেত্রে বাংলা দেওয়া আছে, তোমরা দেখে নেবে। এই একই জিনিস বাংলাটা আমি বলেই দিলাম। হলো, 15 নম্বর কোশ্চেন, অ্যাসেসমেন্ট অফ লার্নার্স অ্যাচিভমেন্ট হেল্পস দ্য টিচার। মানে লার্নারকে যখন আমরা অ্যাসেসমেন্ট করি তখন টিচারকে ক্ষেত্রে কি সাহায্য করে, মেনটেন্স দ্য পারফরমেন্স রেকর্ড অফ লার্নার্সের পারফরমেন্স রেকর্ডটাকে আমার মেনটেন করতে সাহায্য করে। ইভালুয়েট দ্য ইফেক্টিভনেস অফ পেডাগজি, মানে পেডাগজির যা কতটা আমার কার্যকরী হয়েছে, যে পেডাগজি ইউজ করে আমি পড়িয়েছি এটা কার ক্ষেত্রে, টিচার্সকে কিভাবে সাহায্য করছে বলছে এখানে, হেল্প টিচারকে। টিচারকে যখন আমরা লার্নার্সের একটা টিচার যখন একজন লার্নারকে অ্যাসেসমেন্ট করে পড়ানোর পরে, তাহলে টিচারের কি লাভ, এটা বলছে মেক এবিলিটি গ্রুপিং অফ লার্নার্স ইন দ্য ক্লাসরুম, প্রিপেয়ার অ্যাক্টিভিটি লগ অফ টিচিং। বাংলা দেওয়া আছে। আমরা যদি অ্যান্সার দেখি, দেখো যখন আমি এজ এ টিচার তোমাদেরকে অ্যাসেসমেন্ট করার চেষ্টা করছি, তাহলে আমি কতটা কিভাবে, অর্থাৎ আমি যে পেডাগজি ইউজ করে তোমাদের পড়িয়েছি ওই পেডাগজিটা কতটা কার্যকরী হয়েছে আমরা সেটা জানতে পারছি। এজ এ টিচার যখন আমার দিক থেকে এটা আমি জানতে পারছি, তোমার তো কৃতিত্ব অবশ্যই জানতে পারছি আমি, বাট তোমাকে ইভালুয়েট আমি জানতে পারছি আমার দিক থেকে যে আমি কতটা ইফেক্টিভনেস ভাবে আমি যে পেডাগজি ইউজ করেছি সেটা কতভাবে কিভাবে ভালো হয়েছে বা সম্পূর্ণ হয়েছে কিনা।
ইনক্লুসিভ এডুকেশন ইজ বেসড অন দ্য প্রিন্সিপাল অফ, অর্থাৎ অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কোন নীতির উপর বৈশিষ্ট্য, মানে প্রিন্সিপাল কোন নীতির উপর বেস করে? সোশ্যাল ইকুয়ালিব্রিয়াম, ইকুইটি অ্যান্ড ইকুয়াল অপরচুনিটি, সোশ্যাল এক্সিস্টেন্স অ্যান্ড গ্লোবালাইজেশন অ্যান্ড ওয়ার্ল্ড ব্রাদারহুড। সামাজিক ভারসাম্য, সমতা এবং সমান সুযোগ, সামাজিক অস্তিত্ব, বিশ্বায়ন এবং বিশ্ব ভ্রাতৃত্ব কোনটা? হলো 16 নম্বর কোশ্চেনের যদি আমরা অ্যান্সার দেখি তাহলে কি হবে? না, 16 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হচ্ছে আমার ইকুইটি অ্যান্ড ইকুয়াল অপরচুনিটিস, এটা প্রিন্সিপাল যদি আমরা অ্যাকচুয়ালি দেখি। ওকে, ইনক্লুসিভ এডুকেশন। এবার আমরা এর ব্যাখ্যা দেখে নেব। দেখো, ইনক্লুসিভ এডুকেশনের প্রিন্সিপাল যদি দেখি, অ্যাকচুয়ালি টুগেদারনেস, মানে অল চিলড্রেন আর ব্রড টুগেদার ইন কমন এডুকেশনাল কমিউনিটি। অর্থাৎ ইনক্লুসিভ এডুকেশনের ক্ষেত্রে এটাই বলা হয়েছে যে সব শিশুদেরকে, যারা মাইল্ড টু মডারেট ডিসেবিলিটি, তাদেরকে কোথায় নিয়ে আসতে হবে? মেইন স্ট্রিমিং স্কুল, মানে জেনারেল স্কুলে, স্পেশাল স্কুল থেকে জেনারেল স্কুলে। আমি বলছি মাইল্ড টু মডারেট, সেভার স্টুডেন্টদেরকে কিন্তু নয়। বুঝতে পারলে? ইকুয়ালিটি প্রিন্সিপাল যদি দেখি, প্রিন্সিপাল হচ্ছে ইকুয়ালিটি। এভরিওয়ান হ্যাজ রাইট টু অ্যাক্সেস নলেজ, স্কিল অ্যান্ড ইনফরমেশন। সবাইকে পার্টিসিপেশন করতে হবে। আমাদের ইন্ডিভিজুয়াল ডিফারেন্স যদি থাকে, সেই ডিফারেন্স অনুযায়ী আমাকে কি নির্ধারিত করতে হবে? এর আগের দিন আমরা পড়েছিলাম আইইপি, ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশন প্ল্যান। সেই অনুযায়ী আমাকে পড়াতে হবে। ইন্ডিভিজুয়ালাইজড এডুকেশনাল প্ল্যান করে আমাকে সেই অনুযায়ী পড়াতে হবে। এবং আইইপি কি, এর আগের দিনের ক্লাস যারা করোনি তারা দেখলে বুঝতে পারবে। ডাইভার্সিটি, ইকুইটি, কোলাবোরেশন এন্ড ইন্ডিভিজুয়ালাইজেশন। এছাড়াও ইনক্লুসিভ এডুকেশন কি করে? অ্যাক্সেস এবং পার্টিসিপেট করতে ইন এডুকেশনে কাদেরকে? লার্নারদেরকে লার্ন করতে সাহায্য করে। এক্সারসাইজ ভয়েস, চয়েস, কন্ট্রোল, ম্যানেজিং দেয়ার ওন এডুকেশনাল এক্সপিরিয়েন্সকে ডেভেলপ, ফুল পোটেনশিয়াল ডেভেলপ করতে সাহায্য করে। বি অ্যাক্টিভ থাকতে, ভ্যালুজ অফ সিটিজেন্স এবং কমিউনিটি তৈরি করতে। এগুলো হচ্ছে আমার প্রিন্সিপাল যদি আমরা দেখি অ্যাকচুয়ালি। বাংলায় দেওয়া আছে ঐক্যবদ্ধতা, সমতা, অংশগ্রহণ, স্বতন্ত্র, পার্থক্য, বৈচিত্র্য, সমতা দেওয়া দরকার। বুঝতে পারলে? এই হলো ব্যাপার। নেক্সট 17 নাম্বার কোশ্চেন আজকে, দ্য রাইট অফ পারসন উইথ ডিসেবিলিটিস অ্যাক্ট হ্যাজ বিন ইনঅ্যাক্টেড ইন দ্য ইয়ার 1992-1995। ইনঅ্যাক্টেড বলেছে, কাম ইন টু ফোর্স না, মানে আইনটি প্রণীত হয়েছে। কবে শুরু হয়েছে? প্রণীত হলো, ঠিক আছে, 1999-2016। তাহলে রাইট টু পারসন অফ উইথ ডিসেবিলিটিস অ্যাক্ট, এটা 2016 সালে ইনঅ্যাক্টেড হয়েছিল। দেখো 2016 সালে, এটা 2028-12-2016, মানে ডিসেম্বর মাসের 28 তারিখে 16 সালে এটা ইনঅ্যাক্টেড হয়েছিল। হলো, এটাকে অনেক সময় আরপিডাব্লিউডিও বলা হয়। এবং 19/4/2017-তে আমার কি হয়েছিল? এটা কাম ইন টু ফোর্স, মানে কাজ করতে শুরু করল। ক্লিয়ার হয়ে গেল? এখানে দেখো, আমি তোমাদেরকে এটা লিস্ট দিয়ে দিয়েছি যে এখানে অ্যাকচুয়ালি স্পেশাল এডুকেশন সেন্টার কোথায়, কোনটা? ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টালি হ্যান্ডিক্যাপ 1984 যেটা হয়েছিল, সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ অর্থোপেডিক্যালি হ্যান্ডিক্যাপ, এটা হচ্ছে আমার ওয়েস্ট বেঙ্গল, কলকাতা। ওল্ড ইউবার্ড জাং ন্যাশনাল ইনস্টিটিউট ফর হিয়ারিং হ্যান্ডিক্যাপ, মুম্বাই। ন্যাশনাল ইনস্টিটিউট ফর ভিজুয়ালি হ্যান্ডিক্যাপ 1943 দেরাদুনে আছে। ন্যাশনাল ইনস্টিটিউট ফর ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ নিউ দিল্লিতে। ন্যাশনাল ইনস্টিটিউট ফর রিহ্যাবিলিটেশন ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার ওড়িশার কটকে। ন্যাশনাল ইনস্টিটিউট ফর এম্পাওয়ারমেন্ট পার্সন উইথ মাল্টিপল ডিসেবিলিটি চেন্নাইতে। হলো, এছাড়াও তোমাদের এটা সুবিধার জন্য আমি এই যে লিস্টটা দিয়েছি 1980 সালে স্পেশাল স্কুলের ক্ষেত্রে, ইনক্লুসিভ এডুকেশনের ক্ষেত্রে অ্যাকচুয়ালি সালগুলো এগুলো খুব গুরুত্বপূর্ণ। যে এস্টাবলিশমেন্ট অফ স্পেশাল স্কুল 1974-এ কি হয়েছিল? আইইডিসি। 1992 দ্য রিহ্যাবিলিটেশন কাউন্সিল অ্যাক্ট অফ ইন্ডিয়া। 1994-এ দ্য সালাগ মানকা স্টেটমেন্ট অ্যান্ড ফ্রেমওয়ার্ক ফর অ্যাকশন। 1995 পার্সন উইথ ডিসেবিলিটি ইকুয়াল অপরচুনিটিস, ঠিক আছে। তারপরে 1997-এ ইনক্লুশন অফ আইই অ্যান্ড ডিইপি। 1999-এ এটা হলো সেরিব্রাল পালসি। 2000-এ সর্বশিক্ষা অভিযান। 2005-এ কম্প্রিহেন্সিভ অ্যাকশন প্লাস ফর ইনক্লুসিভ এডুকেশন ফর চিলড্রেন। এবং 2006-তে ন্যাশনাল পলিসি ফর পার্সন উইথ ডিসেবিলিটিস। এবং 2016-তে আমরা দেখলাম পার্সন উইথ ডিসেবিলিটিস কি ছিল? রাইট অফ পার্সন উইথ ডিসেবিলিটিস অ্যাক্ট 2016-তে, যেটা। তাহলে এটা একটা তোমাদের ক্ষেত্রে উপযোগী, যার দরুন এটা আমি এখানে ইনক্লুড করেছি, ঠিক আছে। এটা তোমরা স্ক্রিনশট করে নিবে। 18 নম্বর কোশ্চেন বলা হচ্ছে, চিলড্রেন উইথ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স শুড বি টোট ইন স্কুল হ্যাভিং টিচার্স। বলছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের উপর ডিপেন্ড করতে হবে। চিলড্রেন উইথ ইন্ডিভিজুয়াল, যারা ইন্ডিভিজুয়াল ডিফারেন্স আছে, চিলড্রেন উইথ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স মানে ক্লাসে প্রত্যেকটা শিশু আলাদা, তাদেরকে নিয়ে শুড বি টোট, ভাবনা চিন্তা করবে ইন স্কুল হ্যাভিং টিচার্স। টিচার্সদের ক্ষেত্রে কি, টিচার্সকে কি করতে হবে? টু টিচ ডিফারেন্ট সেকশন অফ ক্লাসরুম বেসড অন দেয়ার ইন্ডিভিজুয়াল ডিফারেন্স।
অর্থাৎ টিচারকে কি মাথায় রেখে করতে হবে? ট্রেন করতে হবে টু ইউজ ডিফারেন্ট পেডাগজি টু মিট দেয়ার ডাইভার্স লার্নিং, অর্থাৎ টিচারদেরকে ট্রেন করতে হবে ডিফারেন্ট পেডাগজির জন্য ইউজ করে, কোথায়? সেই লার্নিং মানে টিচিং করার সময়। ট্রেন টু টিচ চিলড্রেন অন এ স্পেসিফিক ইন্ডিভিজুয়াল ডিফারেন্স or train to make them homogeneous learners। বাংলায় দেওয়া আছে, যাদের বাংলায় পড়া তারা বাংলায় পড়ে নেবে, ঠিক আছে? আমি ইংলিশটা পড়ে দিচ্ছি, কারণ জানো বাংলাতে অবশ্যই বুঝতে পারছো তোমরা, ইংলিশটাও বুঝতে পারছো আশা করি যারা সেটার পরীক্ষা দিবে, এবং অন্যান্য সবারই কথা বলছি। এখানে করছি বলছে যে দেখো, ট্রেন টু ডিফারেন্ট পেডাগজি টু মিট দেয়ার ডাইভার্স লার্নিং নিডস। কেন? দেখো, একটা ক্লাসে বিভিন্ন ধরনের ছাত্র থাকে, এই ছাত্রদেরকে সবাই কি একই ওয়েতে বুঝবে? বুঝবে না। কেউ হয়তো শ্রবণ ক্ষমতা কার ভালো, শুনেই সে বুঝতে পারে, কেউ লেখা দেখে বুঝতে পারে, কেউ বিভিন্ন গল্প স্টোরি টেলিং এর মাধ্যমে বুঝতে পারে। একজন টিচারকে পড়ানো উচিত, শিশুদেরকে কিভাবে পড়ানো উচিত, শিক্ষার্থীদের বিভিন্ন শিক্ষণ চাহিদা মেটানে বিভিন্ন পেডাগজি প্রসিদ্ধ করতে হবে সেই টিচারকে, যে টিচার পড়াবেন ক্লাসে। বুঝতে পারছো? এটাই 19 নম্বর কোশ্চেন বলা হচ্ছে, রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট 219 এনশিওর দ্য রাইট অফ চিলড্রেন উইথ ডিসেবিলিটিস টু ফ্রি এডুকেশন ফ্রম, মানে 2009 সালে যে আমাদের আরটিই অ্যাক্ট আসছিল, অর্থাৎ রাইট টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট, রাইট অফ চিলড্রেন টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন 2009, এটা ডিসেবল চিলড্রেনদের জন্য কত থেকে কত বছরের জন্য ফ্রি এডুকেশনের কথা বলেছিল? 6 থেকে 18, 3 থেকে 18, 6 থেকে 14, 6 থেকে 22। এটার অ্যান্সার যদি আমরা দেখি 6 থেকে 18 বছর। আর যারা নর্মাল শিশু তাদের কি ছিল? 6 থেকে 14। আর ডিসেবলদের জন্য 6 থেকে 18 ফ্রি এডুকেশন প্রোভাইড করাতে হবে। আরটি অ্যাক্টের আমরা কিছু বিষয় জেনে নিব, যেটা আমাদের দেওয়া আছে, যে রাইট অফ চিলড্রেন ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন অ্যাক্ট 2009, এটাকে আরটি অ্যাক্ট বলা হয়। এটাকে অনেক সময় রাইট টু এডুকেশন অ্যাক্ট নামেও পরিচিত, মনে রাখার চেষ্টা করবে, একই জিনিস। এনাক্টেড হয়েছিল আগস্ট 4, 2009 সালে। কামিং টু ফোর্স আসছিল এপ্রিল 1, 2010 সালে। আর এখানে ফান্ডামেন্টাল রাইট হিসাবে বলা হয়েছিল 6 থেকে 14 সমস্ত শিশুদের, কিন্তু ডিসেবলদের ক্ষেত্রে বলা হয়েছিল 6 থেকে 18 বছর। এখানে কিছু সেকশন ছিল, টোটাল মনে হয় আমার মনে পড়ছে না, বাট মনে হচ্ছে 36টা সেকশন ছিল, তোমরা একটু দেখে নিতে পারবে গুগল করে। সেকশন 3 তে বিশেষ করে কয়েকটা উপযুক্ত ছিল। এখানে বলা হয়েছিল যে সমস্ত প্রাইভেট স্কুলে 25% সিট কি রাখতে হবে? উইকার সেকশনের জন্য রাখতে হবে রিজার্ভ। সেকশন 4 বলা হয়েছিল যে স্কুল ক্যান নট চার্জ এ ক্যাপিটেশন ফি ফ্রম এডমিটেড চাইল্ড, মানে কোনো পয়সা দিয়ে তাকে ভর্তি করাতে কোনো স্কুল দাবি করতে পারবে না, ঠিক আছে? পিপল টিচার রেশিও বলা হয়েছিল যে দ্য রেশিও শুড বি এক্সেস 40, মানে 40 নিচে যেন থাকে, এক্সেস যেন নট এক্সেস 40 হয়। অ্যাকচুয়ালি বলা হয়েছিল 1:35, তা বলা হয়েছে যদিও হয় তবে সেটা 40 উপরে যেন না যায়, হলো। আর বিশেষ করে 1 টিচার পার ক্লাস, সায়েন্স, ম্যাথমেটিক্স, সোশ্যাল স্টাডিজ, এগুলো। আদার প্রভিশন বলা আছে, এটলিস্ট 1 টিচার শুড বি অ্যাপয়েন্টেড ফর এভরি 35 চিলড্রেন। এখানে যেটা এভরি 35 মানে একটা শিক্ষক 35 জন ছাত্র। নো এডমিটেড চিলড্রেন, এখানে কি বলা হয়েছে যে নো এডমিটেড চিলড্রেন শুড বি এডমিটেড টু এজ ইন অ্যাপ্রোপ্রিয়েট ক্লাস, অর্থাৎ কোন একজন শিশু যদি কোনো ক্লাসে ভর্তি না থাকে তাহলে তাকে যেই বয়সে আছে সেই বয়সের ক্লাস তাকে ভর্তি করাতে হবে। এবং রেসপন্সিবিলিটিস কথা কি বলছে? দ্য অ্যাক্ট স্পেসিফাই ডিউটিস এন্ড রেসপন্সিবিলিটিস অফ অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট লোকাল অথরিটিস, অর্থাৎ কার কোনটা দায়িত্ব এটা বলে দিয়েছে, এবং প্যারেন্ট ইনভলভ ইন কম্পালসারি এডুকেশন, অর্থাৎ শুধুমাত্র গভর্নমেন্ট পলিসি ইমপ্লিমেন্টেশন করছে তার দায়িত্ব থাকবে নয়, বাকি যারা কমিউনিটি মেম্বার আছে তাদেরকেও সেই দায়িত্বটা পালন করতে হবে। ইনফ্রাস্ট্রাকচার 1:5, এগুলোকে বলা হয় প্লেগ্রাউন্ড থাকবে, স্কুল প্রিমাইসেস করতে হবে। পিপল টিচার রেশিও প্রাইমারি স্কুলের জন্য 30:1, আপার প্রাইমারি স্কুলের জন্য 35:1, পিটিআর এলিমেন্টারি স্কুলের জন্য 24:1 এবং সেকেন্ডারি স্কুলের জন্য 27:1। ক্লিয়ার? এবার আমরা নেক্সট দেখছি, বাংলা দেওয়া আছে তোমরা এটা দেখে নিবে। এবার আমরা দেখছি লাস্ট কোশ্চেন আজকে, যে প্রোভাইডিং টিচিং লার্নিং মেটেরিয়ালস ইন অ্যাক্সেসিবল ফরম্যাটস টু ডাইভার্স লার্নার্স ইম্পালস, মানে বিভিন্ন শিক্ষার্থীদের মানে বিষয়গুলোকে অ্যাক্সেস করার জন্য আর কি, তারা অ্যাক্সেস করতে পারছে, মানে তারা গ্রহণ করতে পারছে, তারা হাতের কাছে পাচ্ছে,
লার্নার্স ফরম্যাট টু ডাইভার্স লার্নার্সের জন্য করা দরকার। এটাকে বলছে প্রোভাইডিং, মানে বিভিন্ন শিক্ষার্থীর অ্যাক্সেসযোগ্য শিক্ষণ শিক্ষা উপকরণ সরবরাহ করা দরকার বা সরবরাহ করাকে বোঝাচ্ছে। এটা অ্যাকচুয়ালি কি বলছে, যে ইউনিভার্সাল ইনক্লুসিভ এডুকেশন এথিক্যাল কনসলিডেট, ইউনিভার্সাল কোড অফ টিচিং প্র্যাকটিস, ইউনিভার্সাল হিউম্যানিস্টিক অ্যাপ্রোচ অফ টিচিং, নাকি ইউনিভার্সাল ডিজাইন অফ লার্নিং। মানে আমাদেরকে এখানে সঠিকভাবে আমি যদি আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করি যে সমস্ত টিচিং লার্নিং যেগুলো মেটেরিয়ালস আছে সেগুলো সবার জন্য আমাকে মানে সবার ফরম্যাটে আমাকে করতে হবে, যে যেভাবে সেটাকে পায় বা যে সেটাকে গ্রহণ করতে পারে। এটা হচ্ছে আমার ইউনিভার্সাল ডিজাইন অফ লার্নিং। আমরা একটু দেখে নিব ইউনিভার্সাল ডিজাইন অফ লার্নিংটা অ্যাকচুয়ালি কি। লাস্ট দেখে নাও, এটা একটা টিচিং অ্যাপ্রোচ। এর এইম কি, টু অ্যাকোমোডেট দ্য নিডস এন্ড এবিলিটিস অফ লার্নার্স, অর্থাৎ শিক্ষার্থীদের ক্ষমতা বুঝে, চাহিদা বুঝে তাদেরকে আননেসেসারি বিষয়গুলোকে দূর করতে হবে এবং কি করতে হবে, ইমপ্রুভস দ্য লার্নিং এক্সপিরিয়েন্সেস অল, অর্থাৎ সবাইকে লার্নিং এক্সপিরিয়েন্স যেন করতে পারে সেটাকে করতে হবে, এবং টেকনোলজি ইউজ করে। এটা প্রথম ইউজ করেছিল 1940-তে ডক্টর ডেভিড রস অ্যান্ড ডক্টর এন ম্যাক থ্রু দ্য সেন্টার অ্যাপ্লাইড অফ স্পেশাল টেকনোলজি সিসেটের মাধ্যম দিয়ে, হার্ভার্ড গ্র্যাজুয়েট স্কুল অফ এডুকেশন যেটা ছিল। এডুকেশন এখানে কি করবে, যে এডুকেটর ক্যান ইউজ করতে পারে টেকনোলজি কিসের জন্য, টু ডিজাইন ইনক্লুসিভ এডুকেশন ইঞ্জিনিয়ার এঙ্গেজিং লার্নিং অ্যাক্টিভিটিস টু কেটার ডিফারেন্ট লার্নিং স্টাইল, অর্থাৎ শিক্ষক টেকনোলজি ইউজ করে বিভিন্ন ধরনের লার্নিং স্টাইল ইউজ করে তারা পড়াবে, মাল্টিমিডিয়া টুলস, ভিডিও, পডকাস্ট যা কিছু আছে সেটা ইউজ করে সে পড়াবে। ক্লিয়ার এটা? সো আজকের এইটুকু ক্লাস, আশা করি তোমাদের ক্লাস ভালো লাগছে এবং এই আধা ঘন্টা তোমরা সময় বের করে কতগুলো কন্টেন্ট সম্পর্কে, মানে 10টা কোশ্চেনের তার কতগুলো বিষয় সম্পর্কে তোমরা জানতে পারলে তা তোমরাই জানো। ধন্যবাদ সবাইকে ভিডিওটিকে দেখার জন্য। আর তোমরা অবশ্যই ক্লাসগুলো করো, লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো, এবং অবশ্যই তোমরা জনকেও শেয়ার করো এবং রিকমেন্ড করো, কারণ তুমি শিখছো, তোমার পাশে যে কি সোসাইটিতে যে একজন বন্ধু বা যে কেউ আছে না কেন তাকেও শিখতে সাহায্য করছো। দ্যাট মিনস তুমি নিজে এস্টাবলিশড হচ্ছ এবং তুমি তোমার পাশের যারা তাদেরকেও তুমি সেটাকে করতে সাহায্য করছো। ধন্যবাদ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। রেগুলার ক্লাস দেওয়া হবে।